ভার্জিনিয়ায় ডগলাস নামক এক ব্যক্তির বাড়িতে ঘটে গেছে মর্মান্তিক খুন। শেরিফ সেলডন ঘটনাস্থলে এসে মৃত্যুর ভয়াবহতা দেখে বাকরুদ্ধ। তবে মৃত্যু কিভাবে হয়েছে সেটা নির্ধারণ করা যাচ্ছে না, কারণ অফিসারদের মতে বাড়িতে কিছু চুরি যায়নি এবং বাইরে থেকে কেউ ভিতরে ঢোকার চেষ্টাও করেনি। উল্টে মনে হচ্ছে যেন এরাই ভয়ের চোটে বাইরে বেরোতে চেয়েছিল, কিন্তু কোনো ক্রমে সেটা সম্ভব হয়নি। সবথেকে বিচিত্র ব্যাপার, ঘরের বেসমেন্ট থেকে পাওয়া গেছে একটা অক্ষত নগ্ন মেয়ের লাশ, যার গোটা শরীরে বিন্দুমাত্র আঘাতের চিহ্ন তো দূরের কথা, কোনো রক্তের দাগ পর্যন্ত নেই। এবং পুলিশি ডেটাবেস থেকে তার পরিচয় ও ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথেই ম্যাচ করছে না। নর্থ আমেরিকায় যেসব মৃতদেহের পরিচয় জানা যায় না, তখন তাদেরকে জেন ডো বলে ডাকা হয়। তো এই খুনের রহস্য কি? কে এই নগ্ন মেয়েটা এবং তার লাশ এইখানে কিভাবে এলো? এই সকল প্রশ্ন নিয়ে আজকে নিয়ে এসেছি চ্যানেলের সবথেকে হাইলি রিকোয়েস্টেড মুভি দ্য অটোপসি অফ জেন ডো এর গল্প। তো ওই খুনের ঘটনার পর আমাদের দেখানো হয় টিলডেন পরিবারকে। সদস্য বলতে বাবা টমি ও একমাত্র ছেলে অস্টিন। তাদের পরিবার 3 জেনারেশন ধরে মর্টিসিয়ানের কাজ করে আসছে। বাড়ির নিচেই তাদের বিশাল মর্টিসিয়ান রুম। টমি এই বিষয়ে খুবই দক্ষ, যে কোনো বডি দেখে তার মৃত্যুর কারণ বলে দিতে পারে। যেমন তাদের সামনে যে পুড়ে যাওয়া বডি পড়ে আছে, তার মৃত্যুর কারণ অস্টিনের আপাত দৃষ্টিতে আগুনে পোড়া মনে হলেও টমি বলে যে ভিকটিমের লাংস ক্ষতিগ্রস্ত হয়নি, যেটা পুড়ে যাওয়া বডির ক্ষেত্রে একেবারেই অসম্ভব। অর্থাৎ ভিকটিম আগেই মারা গেছিল, যার প্রমাণ ব্রহ্মতালুর এই ফ্র্যাকচার। অস্টিন এইভাবেই বাবার সাথে কাজে থেকে অভিজ্ঞতা অর্জন করে চলেছে। মা মারা যাওয়ার পর বাবা একা হয়ে যাওয়ায় অস্টিন মন থেকে এই কাজ করতে না চাইলেও বাবার কথা ভেবে সর্বদা ওনার পাশে থাকার চেষ্টা করে। আজ সন্ধ্যায় গার্লফ্রেন্ড এমার সাথে তার সিনেমা দেখতে যাওয়ার কথা, তাই ছেলেকে রেডি হতে বলে টমি বাইরে এসে ধূমপানে মন দিল। এদিকে অস্টিন লাশগুলো ড্রয়ারে ঢোকাতে গেলে প্রিয়পোষ্য স্ট্যানলি এয়ার ভেন্ট থেকে মরা ইঁদুর এনে কাজ আরও বাড়িয়ে দেয়। ইতিমধ্যে দেরি হচ্ছে দেখে সেখানে আগমন হয় এমার। এর আগে অস্টিন এমাকে এইখানে কখনো আসতে দেয়নি, তাই আজ সুযোগ পেয়ে এমা সব ঘুরে দেখতে চায়। ওর কাছে এটা এক নতুন অভিজ্ঞতা। এমা চেম্বারে রাখা একটা লাশ দেখার ইচ্ছে প্রকাশ করলে অস্টিন রাজি হয় না, কারণ কিছু জিনিস দেখার পর সেটাকে চেষ্টা করলেও ভোলা যায় না। এমনকি বাবাও হয়তো রাগ করবে, কিন্তু তখনই টমি এসে ছেলেকে উৎসাহ দিলে সেই মতো এমার পছন্দের একটা লাশ বের করা হয়। এই ভিকটিমের মৃত্যু হয়েছে মুখে গুলির আঘাতে, যার কারণে এক বিভৎস গর্ত হয়ে গেছে। এমা প্রত্যেকটা লাশের পায়ে বেল বেঁধে রাখার কারণ জিজ্ঞেস করলে জানতে পারে আগে কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে নাকি সে কোমায় আছে সেটা জানতে পারা যেত না, যার কারণে পায়ে বেল বেঁধে রাখা হতো, যাতে প্রাণ সঞ্চার হলে ওই বেলের আওয়াজ শুনে তাকে শনাক্ত করা যায়। এবং এই পুরনো ট্র্যাডিশন টমি এখনো ফলো করে আসছে। এরপর দুজন মুভির জন্য বেরোতে গেলে লিফটে জেন ডোয়ের বডি নিয়ে আগমন হয় শেরিফের। ওকে দেখে অস্টিনের কেমন যেন খটকা লাগে। শেরিফ সন্ধ্যায় সচরাচর বডি নিয়ে আসে না, এমনকি তার হাব ভাবও ভালো ঠেকছে না। তাই ওর মনে হয় বাবার হয়তো এখন সাহায্যের প্রয়োজন। তাই সে এমাকে লেট নাইট শো দেখতে যাওয়ার জন্য মানিয়ে রাত 11টায় আসতে বলে। ততক্ষণে জেনকে স্ট্রেচারে শোয়ানো হয়। সে ওই বাড়িতে কি করে এলো সেটা এখনও রহস্যের বিষয়। স্ট্যানলি হঠাৎ জেনকে দেখে গর্জন করে ওঠে। এর আগেও এত বডি এসছে, কিন্তু স্ট্যানলি এইরকম কোনোদিনও করেনি। তবুও টমি তাকে বকে তাড়িয়ে দেয়। শেরিফ জানায় যে বডির কোনো পরিচয় পাওয়া তো দূরের কথা, ডেটাবেসে এর কোনো ফিঙ্গারপ্রিন্টের সাথে ডেটা ম্যাচ করছে না। ওর সন্দেহ ডগলাসের বাড়িতে আলভারেজ নামের যে ব্যক্তি কাজ করছিল সে হয়তো ওদের অবর্তমানে বডি এনে লুকোতে চেয়েছিল, কিন্তু ডগলাসের পরিবার তখনই চলে আসলে এই খুনোখুনি হয়েছে। আপাতত এটা বলেই এখন মিডিয়াকে চুপ করাতে হবে, কারণ খবরটা টিভিতে টেলিকাস্ট হচ্ছে। তাই দ্রুত জেনের মৃত্যুর কারণ জানতে হবে। সেই মতো শেরিফ ওদের সকাল অবধি সময় দিয়ে চলে যায়। এর আগে বহু এরকম বডি নিয়ে টমি কাজ করেছে, তাই মৃত্যুর কারণ খোঁজাটা তার কাছে নস্যি। তার উপর ছেলে রয়েছে, আজকের রাত জমে যাবে। ঘড়িতে সময় 8:45। বাপ বেটা মনের সুখে রেডিওতে রক গান চালিয়ে ক্যামেরা সেট আপ করে কাজে লেগে পড়ল। পুরো জিনিসটা 4টে ভাগে হবে। শুরু হবে বডির বাইরের অংশ কেটে, এরপর বডির ভেতর হয়ে হার্ট, লাংস, ডাইজেস্টিভ সিস্টেম হয়ে ব্রেনে শেষ হবে। অস্টিন জেনের ছবি তোলার সাথে গোটা শরীরে কোনো আঘাতের চিহ্ন না দেখে একটু অবাকই হলো। আর তখনই চোখের পাতা খুলতেই দেখে ওর মনি ধূসর।
কিন্তু এটা তখনই সম্ভব যদি মৃত্যু বেশ কিছুদিন আগে হয়ে থাকে, কিন্তু বডিতে না আছে কোনো পচা গন্ধ, না হয়েছে পেশি শক্ত, যেন মনে হচ্ছে মৃত্যু জাস্ট কয়েক ঘন্টা আগেই হয়েছে। তবে জেনের কোমর স্বাভাবিকের তুলনায় অনেকটাই সরু, যার কারণ বহু সময় ধরে পড়তে থাকা কর্সেট, যেটা চলন প্রায় 100 বছর আগে ছিল। বোর্ডে অস্টিন জেনের বডি সম্পর্কিত প্রতিটা পয়েন্ট লিখতে ব্যস্ত হয়ে পড়লে টমি খেয়াল করে জেনের রিস্ট এবং পায়ের জয়েন্টগুলো সম্পূর্ণ ভাঙা, কিন্তু আশ্চর্যের বিষয় বাইরে থেকে সেখানে আঘাতের কোনো চিহ্ন নেই। আঙুল ও পায়ের নখের ভিতর এবং চুলের মধ্যে রয়েছে ঘন পিঠ, মানে এক প্রকার পচা উদ্ভিজ্জের উচ্ছিষ্ট, যেটা নর্মালি নর্থ ইংল্যান্ডের দিকে পাওয়া যায়। তবে কি এইরকম কোনো জায়গায় জেনকে জীবিত কবর দেওয়া হয়েছিল? কিন্তু চমক এখনো বাকি, কারণ মুখ খুলতেই দেখা গেল ওর জিভ অর্ধেক কাটা, যেন ভোঁতা কিছু দিয়ে সেটাকে নির্মমভাবে কাটা হয়েছে। টমি সন্দেহ করে এটা মানব পাচার কেসের সাথে যুক্ত, কারণ আজ থেকে 15 বছর আগে নরফ্লকের দিকে এইভাবেই পা এবং হাতের জয়েন্ট ভেঙে জিভ কেটে পাচার চলত। অর্থাৎ বডি উপর থেকে দেখলে মনে হচ্ছে জেনের স্বাভাবিক মৃত্যু হয়েছে, কিন্তু যত গভীরে যাচ্ছে ততই বর্বরতা এবং রহস্যের জট বেড়ে উঠছে। তখনই অস্টিনের মনে হলো জেনের নাক নড়ে উঠল। তাই কাছে এসে দেখতে গেলে নাক থেকে রক্তের সাথে একটা মাছি বেরিয়ে আসে। টমি আরও পরীক্ষা করলে লক্ষ্য করে জেনের নিচের পাটির একটা মোলার দাঁত মিসিং, এবং এর সাথেই ওর মুখের ভিতর থেকে একটা সুতো পেলে সেটাকে ল্যাবে পাঠানোর জন্য সরিয়ে রাখে। সময় তখন 9:45। বাইরে মেঘ গর্জে উঠল। আশ্চর্যের বিষয়, রেডিওতে আজ সকাল থেকে আগামী 3 দিন আকাশ একদম পরিষ্কার থাকার খবর টেলিকাস্ট হচ্ছিল, আর এখন সব চেঞ্জ। এইসবে পাত্তা না দিয়ে টমি এক্সামিন করে পায় যে জেনের যৌনাঙ্গের ভিতরে ধারালো কিছু দিয়ে কাটাছেঁড়া করা হয়েছে, কিন্তু এসব কিছুর কোনো বাহ্যিক প্রমাণ নেই। ওরা যত পৈশাচিকতার গভীরে ঢুকছে ততবার জেনের নিষ্প্রাণ শরীর দেখে মনে হচ্ছে যেন ও মৃত্যুর পরেও প্রতিটা যন্ত্রণা এখনও অনুভব করে চলেছে। টমি বিধ্বস্ত হয়ে 10 মিনিটের ব্রেক নিল। বাইরে তখন ভয়ানক বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়েছে। এরপর শুরু হলো অভ্যন্তরীণ চেক আপ। টমি সিজার নাইফ জেনের বুকে ঠেকাতেই যাবে, তখনই আলো ফ্লিকার করতে শুরু করলে রেডিওতে কর্কশ আওয়াজের সাথে কোনো মহিলার বিকৃত চিৎকার শোনা যায়, কিন্তু এর সাথেই বেজে ওঠে 1954 একটা গান। অস্টিন চ্যানেল চেঞ্জ করে শুরু করলো জেনের বডি পর্যবেক্ষণ, কিন্তু বডি মাঝ বরাবর কাটতেই রক্ত বেরিয়ে গোটা শরীর ভিজে গেল। জিনিসটা অবাক করার মতন ছিল, কারণ এইরকম রক্তপ্রবাহ সদ্য মৃত লাশে পাওয়া যায় যদি সেটা ভিতর থেকে উচ্চ প্রেসারে থাকে। অস্টিন রক্ত সংগ্রহ করে সেটাকে ফ্রিজারে রাখলে জাস্ট কয়েক মিনিটের মধ্যেই সেই রক্ত ফ্রিজার থেকে বাইরে ছড়িয়ে পড়ে। কিন্তু টমির মন জেনের রিব কেজ ভাঙার দিকে। একে একে তার ভাঙতে থাকা রিব কেজের সাথে মৃত জেনের মুখ দেখে মনে হচ্ছে তার নিষ্প্রাণ দেহ যেন মৃত্যুর পরেও ব্যথা অনুভব করে চলেছে। এইবার নজর কাড়ল জেনের লাংস, যেটার অবস্থা 3rd ডিগ্রি পুড়ে যাওয়া কেসের মতো, কিন্তু বাইরে থেকে গোটা শরীরে আগুনে পোড়ার নামগন্ধ নেই। ব্যাপারটা ঠিক এমন যে মাথার ভিতরে বুলেট পাওয়া গেছে, কিন্তু বাইরে থেকে মাথায় কোনো গুলির আঘাতের চিহ্ন নেই। রহস্য এখানে আটকে রইল না, কারণ জেনের হার্ট ও অভ্যন্তরীণ অঙ্গে ছিল একাধিক কাটা দাগ, যেটা বাইরে থেকে ভীষণ রকম আঘাত না করলে কোনোভাবেই হওয়া সম্ভব নয়, যেটা প্রমাণ করছে তার মৃত্যু সাধারণ নয়, বরং তাকে ইচ্ছে করেই একের পর এক কষ্ট দিয়ে মারা হয়েছে। তখনই মেঘ গর্জনের সাথে আলো পুনরায় ফ্লিকার করতে শুরু করলে শোনা গেল দরজায় জোরে আঘাতের শব্দ। অস্টিন চেক করতে গেলে হঠাৎ হলওয়ে মিররে কারোর প্রতিকৃতি দেখতে পাওয়া যায়। এদিকে টমি কিছু একটা দেখে জেনের চামড়া কাটতে গেলে ভাঙা রিব কেজে লেগে তার হাত কেটে যায়। ততক্ষণে টমি আওয়াজ লক্ষ্য করে পাশের ল্যাবে ঢুকে এয়ার ভেন্ট থেকে আহত স্ট্যানলিকে উদ্ধার করে। কেউ তাকে নৃশংসভাবে মেরে ফেলেছে, কিন্তু দেহে তখনও প্রাণ রয়েছে। টমি ওর কষ্ট লাঘব করার জন্য ঘাড় মোটকে তাকে মৃত্যুর শান্তি দেয়। এই বিড়ালটিই ছিল স্ত্রীর রেখে যাওয়া শেষ স্মৃতি, তাই টমি ক্রিমেশন মেশিনে তাকে শেষ বিদায় জানায়। টমি ছেলের সামনে বরাবর নিজের ইমোশন লুকিয়ে রাখে, তাই এক্ষেত্রেও সেটা বজায় রাখলো। অস্টিন বডি চেক করতে আসলে জেনের চোখ থেকে একটা মাছি উড়ে যেতেই ড্রয়ারের দরজা নিজে থেকেই খুলে যায়, কিন্তু অস্টিন এটাকে তেমন গুরুত্ব দেয় না। এরপর
টমি এসে থার্ড স্টেজ শুরু করলে পেট থেকে জিমসন উইড নামের একটা ফুল পায়, যেটা একসময় প্যারালাইজ করতে ব্যবহার করা হতো। এই ফুলটাও নর্থ ইংল্যান্ডে পাওয়া যায়, অর্থাৎ জেনকে মারার আগে তাকে জিমসন উইড খাওয়ানো হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, এই বডি নর্থ ইংল্যান্ড থেকে এইখানে কি করে এলো? তখনই রেডিওতে আবার শোনা গেল ওয়েদার রিপোর্ট। একটা ভীষণ রকম ঝড় আসতে চলেছে, সাথে প্রবল বৃষ্টি। পরিস্থিতি দেখে অস্টিন বাকি কাজ কাল সকালের জন্য রাখতে বললে টমি রাজি হয় না, কারণ তারা মৃত্যুর কারণ এখনো বের করতে পারেনি। এই কথার সাথে রহস্য আরও বাড়িয়ে তুলল পেট থেকে পাওয়া রোমান নাম্বারের সাথে মন্ত্র লেখা একটা কাপড়ের টুকরো, যার ভিতরে ছিল জেনের সেই মোলার দাঁত, আর এটার সাথেই সুতোটা বাঁধা ছিল। এই পরিস্থিতি মনের মধ্যে বাড়িয়ে তুলল একাধিক প্রশ্ন। এর সাথে কি ব্ল্যাক ম্যাজিক রিচুয়ালের সম্পর্ক রয়েছে? এখনো পর্যন্ত পাওয়া প্রতিটা মিসিং লিঙ্ক যোগ করে আপাতত যেটুকু আন্দাজ করা গেল, প্রথমেই জেনের হাত পা ভেঙে জিভ কেটে তাকে ফুল খাইয়ে প্যারালাইজ করে দাঁত ভাঙার পর সেটাকে মন্ত্রপুত কাপড়ে ঢুকিয়ে সুতো সমেত জেনকে গিলতে বাধ্য করে। এরপর তাকে ছুরি জাতীয় কিছু দিয়ে আঘাত করে শরীরের অভ্যন্তরীণ অঙ্গ কেটে অবশেষে স্যাটানিক রিচুয়ালের জন্য আগুনে পোড়ানো হয়েছে। এরপরেও প্রশ্ন থাকলো যে বডির বাইরে কোনো আঘাতের চিহ্ন কেন নেই? তখনই মেঘগর্জনের সাথে রেডিও বেজে উঠল। ঘড়ির সময় 10:40। ওয়েদার রিপোর্টের উচ্চস্বরের আওয়াজের সাথে হঠাৎ সেই গানটা বাজতে শুরু করে। অস্টিনের মন বিচলিত হয়ে পড়ার মাঝে টমি আরও একটা বিষয় দেখে চমকে উঠল। জেনের বডির ভিতরের গোটা চামড়া জুড়ে লেখা অজস্র মন্ত্র ও রোমান হরফ। কিন্তু এমনটা কি করে সম্ভব? রেডিওতে চলতে থাকা গান, বাইরের বজ্রপাত আর ভিতরের চাপা পরিবেশের সাথে জেনের রহস্যময় বডি যেন অশনি সংকেত দিচ্ছে। তখনই আচমকা ড্রয়ারটা খুলে দমকা শর্ট সার্কিটে চারিদিক লন্ডভন্ড হয়ে গেল। সম্বিত আসতেই দেখলো সবকটা লাশের ড্রয়ার খোলা, আর ভিতরে কোনো লাশ নেই। টমি আর জেদ করল না, বডি রেখে দুজন বেরিয়ে কোনো রকমের জেনারেটর অন করলো, কিন্তু লিফট চলার মতো পাওয়ার সাপ্লাই নেই। অতএব দুজন বেসমেন্টের দরজা খুলে উপরে ওঠার চেষ্টা করলে বুঝতে পারে ঝড়ের কারণে দরজায় গাছ পড়ে আটকে গেছে, এমনকি ফোনে টাওয়ারও নেই। একমাত্র উপায় অফিসের ল্যান্ডলাইন। দুজন কোনো রকমে অফিসে ঢুকে শেরিফকে কল করে রেস্কিউ পাঠাতে বললে খারাপ লাইনের কারণে কলটা কেটে যায়। তখনই শোনা গেল লাশের পায়ের বাঁধা সেই বেলের আওয়াজ। দুজন কান খাড়া করে শুনছে, আওয়াজটা তাদের দিকেই এগোচ্ছে। অস্টিন দরজার নিচে চোখ রাখতেই একটা লাশ ওদের সামনে এসে দাঁড়ালো। শুরু হলো দরজায় ভয়ানক ধাক্কা, প্রায় ভেঙে যাওয়ার উপক্রম। দুজন কোনো রকমে দরজার সামনে ভারী জিনিস রেখে ব্যাপারটা সামাল দিল। মাথায় একটাই কথা ঘুরছে, এটা কোনো সাধারণ বডি হতেই পারে না। টমি হাতের কাটা জায়গায় ব্যথা অনুভব করলে রক্ত ধুতে সুযোগ বুঝে সরে আসলে হঠাৎ মনে হলো পর্দাটা কেমন দুলছে। অস্টিনও দেখতে পাচ্ছে পর্দার আড়ালে কারো ছায়া, কিন্তু পরক্ষণেই পর্দা সরাতেই দেখে কেউ নেই। আর তখনই ক্ষণিকের মধ্যে টমিকে অদৃশ্য শক্তি হ্যাঁচকা টানে। সেই পাশবিক শক্তি তাকে পুতুলের মতো এদিক ওদিক ছুঁড়ে ফেলে দিচ্ছে। টমি শুধু একটা ধূসর চোখ দেখতে পেতেই অস্টিন দরজা ভেঙে ঢুকে পড়ে। না, কেউ নেই। তবে সেই অশরীরই টমির পেটে করে গেছে একাধিক ক্ষত। টমি বুঝে যায় এখানে যা কিছু হচ্ছে সবকিছুর মূলে রয়েছে জেনের বডি। সেই ধূসর চোখ, রিচুয়ালে ব্যবহৃত শরীর, যার ব্যাখ্যা তাদের কাছে নেই। অফিস থেকে বেরিয়ে আসতেই দেখলো পড়ে রয়েছে রক্ত লাগা সেই কাপড়, যেটা দিয়ে গুলিবিদ্ধ লাশটার মুখ ঢাকা ছিল। এরপর আর দেরি করলো না, দুজনে মর্গে এসে দেখলো জেনের বডির যে স্যাম্পল রাখা হয়েছিল সব পচে গেছে, যেন সে তার কোনো প্রমাণ রাখতে চায় না। তাই দ্রুত বডি ক্রিমেশন মেশিনে পোড়াতে নিয়ে যেতেই দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়। অস্টিন দরজা ভেঙে বেরোতে চাইলে দেখে ওদিকে অপেক্ষা করছে ড্রয়ারের সেই লাশ। বেগতিক দেখে দুজন ওর বডি সেখানেই জ্বালিয়ে দিলে আগুন অস্বাভাবিকভাবে পুরো জায়গায় ছড়িয়ে পড়ে। এতে ক্যামেরা ও বাকি ছবিগুলো পুড়ে গেলে আগুন নেভাতে বাধ্য হয়। কিন্তু বিস্ময়কর ব্যাপার, জেনের বডি একটুকুও ক্ষতিগ্রস্ত হয়নি। তখনই শোনা গেল লিফটের আওয়াজ। পাওয়ার সাপ্লাই পেয়ে সেটা চলতে শুরু করেছে, কিন্তু এই অসময় কে এলো? অস্টিন আত্মরক্ষার জন্য কুড়ুল নিয়ে দৌড়ে যায় লিফটের দরজা আটকাতে, কিন্তু সম্ভব হলো না। দপদপ করে জ্বলতে থাকা আলোয় হলওয়ে মিররে দেখা গেল সেই ভুতুড়ে ছায়ামূর্তিকে হেঁটে আসতে, সাথে ভেসে এলো সেই বেলের শব্দ। টমি লিফটের দরজা খুলে কোনো রকমের প্রবেশ করলে দেখা গেল সেই
মুখবিহীন গুলি খাওয়া লাশটা। আচমকা ইলেকট্রিক সাপ্লাই থেমে গেলে, লিফটের দরজা বন্ধ না হলে, টমি আওয়াজ লক্ষ্য করে আন্দাজে সজোরে কুড়ুলটা চালাতেই সব নিশ্চুপ। কিন্তু সাহস করে বাইরে আসতেই লাগলো প্রবল ঝটকা। মেঝেতে অর্ধমৃত অবস্থায় পড়ে রয়েছে এমা। মনে পড়ল লেট নাইট শোয়ের জন্য অস্টিন ওকে রাত 11টায় আসতে বলেছিল। কান্নায় ভেঙে পড়ে অস্টিন। টমিও বাকরুদ্ধ, আর কোনোদিনও হয়তো সে নিজেকে মাফ করতে পারবে না। তখনই লিফটের দরজা খুলতেই, ছেলেকে নিয়ে ভিতরে ঢুকে যেতেই পুনরায় সাপ্লাই বন্ধ। এমা সন্ধ্যায় যে লাশটা দেখতে চেয়েছিল সেটার জন্যই শেষমেশ তাকে মরতে হলো। এটা কি আদৌ সত্যিই নাকি ভ্রম? ইতিমধ্যে টমির পেটের ক্ষতস্থান বিষিয়ে ওঠে। মানসিক যন্ত্রণার মধ্যে মনে পড়ে যায় মায়ের কথা। টমি কোনোদিন ওর ব্যাপারে ছেলের সামনে মন খুলে কথা বলেনি। আসলে টমি বাইরে থেকে নিজেকে যতটা শক্ত দেখানোর চেষ্টা করে, ভিতরে ততটাই আবেগী। অস্টিন বলে জেন চাইলে কিন্তু তাদের অনেক আগেই মারতে পারত যখন তারা ওর বডি কাটছিল, কিন্তু করেনি। বরং সে তাদের আটকাতে চাইছিল যাতে জেনের মৃত্যুর কারণ অজানা থেকে যায়। আর এখন হয়তো ওর মধ্যেই তাদের বাঁচার উপায় লুকিয়ে রয়েছে। এদিকে জেন ক্রিমেশন মেশিন অন করে দিলে ধোঁয়ায় ভরে যায়। এরা দুজন ধোঁয়ার মধ্যে একে অপরকে ধরে এগোতে থাকে। যাওয়ার পথে দুটো লাশ টমির উপর ঝাঁপিয়ে একের পর এক আঘাত করতে থাকে, আর ক্ষণিকের মধ্যে সামনে দেখতে পায় সে অদ্ভুত অবয়বকে। ছুরির প্রচণ্ড আঘাতে টমি ক্ষতিগ্রস্ত হলে অস্টিন কোনো রকমে তাকে নিয়ে রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। এখন বাকি লাস্ট স্টেজ, অর্থাৎ ব্রেন, যেটাই অবশ্য কোনো ক্ষতের চিহ্ন নেই। কিন্তু অস্টিন ব্রেনের টিস্যু কেটে মাইক্রোস্কোপে দেখতেই চমকে উঠল, কারণ ব্রেন সেল তখনও জীবিত। কিন্তু এটা কি করে সম্ভব? কারণ গোটা বডি মৃত হলেও বায়োলজিক্যালি সে জীবিত। আর এই জন্যই হয়তো তারা জেনের মৃত্যুর কারণ জানতে পারছিল না। অর্থাৎ তার বডির উপর এতক্ষণ যা যা করা হয়েছে সেগুলোর যন্ত্রণা সে রীতিমতো অনুভব করেছে। তাহলে কি এই কারণেই সে তাদের আটকাচ্ছিল, নাকি ওর বডি কোনো অজানা শক্তি জীবিত রেখেছে? অস্টিনের উত্তর জানার জন্য অনেক চেষ্টার পর সে মন্ত্রপুত কাপড় থেকে একটা সূত্র পায়, যেটায় লেখা ছিল লেভিটিকাস 1693। এটা শুনে টমির বাইবেলের লেভিটিকাস 20 অধ্যায়ের কথা মনে পড়ে, যেখানে ডাইনিদের কথা উল্লেখ রয়েছে। এবং এই 1693 সাল নিউ ইংল্যান্ডের সালেম উইচ ট্রায়ালকে নির্দেশ করছে। ইতিহাসের এই অধ্যায়ে ডাইনি সন্দেহে অনেক বাচ্চা এবং অল্প বয়সী মহিলাকে হত্যা করা হয়েছিল। অর্থাৎ কর্সেটের কারণে জেনের সরু কোমর, বডিতে পাওয়া পিঠ এবং জিমসন উইডের সম্পর্ক নর্থ ইংল্যান্ডের সাথে মিলে যাচ্ছে। এবং সেই সূত্র অনুযায়ী দাঁড়ালো জেনের মৃত্যু 1693 সালে হয়েছিল। শুধু মৃত্যু বললে ভুল হবে, বরং এই নিরীহ মেয়েটাকে সেই সময় ডাইনি অপবাদে নির্মম অত্যাচার করে তার শরীরে করা হয়েছিল কিছু ভয়ানক ব্ল্যাক ম্যাজিক রিচুয়াল, যার ফলে অশুভ শক্তি জেগে উঠলে তার সাথে যুক্ত হয় নিরীহ জেনের আক্রোশ, যার ফলাফল বর্তমানে সবাই টের পাচ্ছে। সহজ ভাষায় বলতে গেলে জেন এখন সত্যিকারের এক অমর ডাইনি। আর পরোক্ষভাবে দেখতে গেলে ওরা জেনের বডির সাথে যা যা করলো সে একই জিনিস আজ থেকে কয়েকশো বছর আগেও হয়েছিল। এই কারণেই জেন তাদেরকে না মেরে সে ব্যথা বেদনা তিলে তিলে তাদের অনুভব করাতে চাইছে, যার প্রমাণ টমির পেট ও সারা শরীরের সেই ক্ষত। আর এটাই জেনের প্রতিশোধ। যারা আগে ভাগ্যক্রমে বেঁচে গেছিল তারা জেনের বডি ভার্জিনিয়াতে পুঁতে দিয়ে যায়। এর বহু বছর পর ডগলাসের বাড়ি সেই জমির উপর করা হয়, এবং সেদিন বাড়ির বেসমেন্টে কাজ চলাকালীন জেনের বডি বেরিয়ে আসলে শুরু হয় মৃত্যুর খেলা। আর এখন সে যতক্ষণ না কারোর প্রাণ নিচ্ছে ততক্ষণ জেন থামবে না। তখনই দরজায় ভয়ানক আওয়াজের সাথে ভেঙে ফেলার উপক্রম হলে টমি অস্টিনকে বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়ে কথাটা জেনের কানে বলতেই ধীরে ধীরে আলো নিভে আসে। টমি কেমন যেন ওর চোখের দিকে তাকিয়ে মোহগ্রস্ত হয়ে পড়ে। তার কথা বলার শক্তি হারিয়ে যাচ্ছে, আর তখনই টমির শরীরের প্রতিটা জয়েন্ট ভাঙতে শুরু করে। আর যে যে বডি পার্ট ওর ভাঙছে ঠিক সেইগুলোই জেনের ফিক্স হচ্ছে। এইভাবে ওর সম্পূর্ণ শরীরের বাইরের ও ভিতরের কাটা দাগ মিলিয়ে পুনরায় তরতাজা হয়ে ওঠে। আর শেষে চোখের মণি কালো হয়ে আসলে টমির চোখ ধূসর হয়ে যায় ও প্রচণ্ড কষ্টে ছটফট করতে থাকে। অবশেষে পাশে পড়ে থাকা ছুরি ছেলের হাতে ধরিয়ে দিলে ঠিক স্ট্যানলিকে যেমন টমি যন্ত্রণা থেকে বাঁচিয়ে মৃত্যু প্রদান করেছিল, ঠিক তেমনটাই অস্টিন করতে বাধ্য হয়। বাবার মৃত্যুর পর অস্টিন ওর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।
আচমকা শুনতে পেল বাইরে থেকে শেরিফ ওকে ডাকছে। শেরিফ দরজা থেকে গাছ সরিয়ে দিয়েছে, তাই অস্টিনকে ভিতর থেকে বেসমেন্টের দরজা খুলে বেরিয়ে আসার চেষ্টা করতে বলে, কিন্তু কিছুতেই দরজা খোলা যাচ্ছে না। আচমকা শেরিফ ব্যঙ্গাত্মক হেসে রেডিও সেই গানটা করতে শুরু করলে অস্টিন বুঝতে পারে সে ভ্রমের মধ্যে রয়েছে। তখনই ভয় পিছিয়ে আসতেই পাশে টমির আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় সিঁড়ি থেকে পড়ে যেতেই ঘাড় ভেঙে অস্টিনের মৃত্যু হয়। আর এরপর সব শান্ত। বাইরে ভিড় করেছে পুলিশের টিম। একটা রৌদ্রোজ্জ্বল দিন আজকে। রেডিওতে প্রচার হচ্ছে বিগত 4 দিন ধরে টানা চলতে থাকা প্রখর রোদের সাথে সুন্দর ওয়েদার রিপোর্ট। বাইরে কোথাও বৃষ্টি বা কাদা তাই নজরে পড়ছে না। শেরিফ ঢুকে দুজনের বডি উদ্ধার করলো। বাড়ির পরিস্থিতি দেখে ফরেন্সিক অফিসার বলে যে বাইরে থেকে কারোর বলপূর্বক প্রবেশের চিহ্ন নেই, যেন এরা কিছু একটা থেকে বেঁচে পালানোর চেষ্টা করছিল, অর্থাৎ সেই ডগলাসের কেসের মতো। আর সবথেকে অদ্ভুত ব্যাপার, সেখানে অস্টিন ও টমি বাদে সবকিছুই অক্ষত রয়েছে, এমনকি স্ট্রেচারে শুয়ে থাকা জেনের রহস্যময় বডি। শেরিফ নিস্তব্ধতা ভেঙে অর্ডার দিল যে এই বডি দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার। বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতে বডি তুলে তখনই রুদ্ধশ্বাসে বেরিয়ে পড়ল। তবে কিছু দূর আসার পর হঠাৎ গাড়ির রেডিওতে বেজে উঠল সেই গান। আর তখনই এইবার আসে মুভির কিছু হিডেন ডিটেলস নিয়ে, যেগুলো তোমরা মিস করে গেছো। মুভিতে জেন্ডো একটা এমন রহস্যময় বডি যার ভিতর থেকে সবকিছু কাটা ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত হলেও বাইরে থেকে দেখে যেমন ঠিক তার উল্টো মনে হচ্ছিল, সেই জিনিসটাই পুরো মুভি জুড়ে দর্শকদের সাথে করা হয়েছে। কারণ এতক্ষণ আমরা যা কিছু হতে দেখেছি তার সবটাই ছিল অস্টিন আর টিমের হ্যালুসিনেশন, যেটা করছিল জেন। খুব ভালোভাবে ছোট ছোট বিষয়গুলো লক্ষ্য করলে এর প্রমাণ পাওয়া যায়। জেনের বডি কাটাছেঁড়া করার আগে রেডিওতে ওয়েদার রিপোর্টে শোনা যায় যে আগামী 4 দিন রৌদ্রোজ্জ্বল পরিবেশ থাকবে, কিন্তু যখনই টিম ওর বডিতে ছুরি বসাতে যায় তখনই লাইট ফ্লিকার ও বাইরের আবহাওয়া পরিবর্তন হয়ে মেঘ গর্জন করতে শুরু করে, যেটা সিম্বল ছিল তাদের হ্যালুসিনেশন শুরু হওয়ার। বাহ্যিক ময়নাতদন্ত শুরু হয় রাত 8:45-এ। এরপর অভ্যন্তরীণ বডি কাটার সময় ঘড়িতে দেখা যায় 10:05। কিন্তু লাংস আর পেটের ভিতরের বাকি জিনিসগুলো কেটে আলাদা করার পর যখন টাইম আরও একবার দেখানো হয় তখনও ঠিক একই 10:05 ছিল, অর্থাৎ এতক্ষণ ধরে সময় এগোয়নি। স্ট্যানলি মারা যাওয়ার পর যখন ক্রিমেশন মেশিনে তাকে পোড়াতে যায় তখন সময় আবার পিছিয়ে হয়ে যায় 9:45, কিন্তু সেখান থেকে ফিরে কাজ শুরু করার সময় ঘড়ির টাইম হচ্ছিল 10:30। অর্থাৎ জেনের বডি কাটা, সেখানে আগুন লাগা, লাশেদের আনাগোনা, বাইরের বৃষ্টি বজ্রপাত সবই ছিল হ্যালুসিনেশন। তার জন্যই জেনের ব্লাড স্যাম্পল ফ্রিজ থেকে বেরিয়ে আসতে দেখলে অস্টিন অবাক হলেও টমি সেটা দেখতে না পেলে কোনো রিঅ্যাক্ট করে না। জেন আসলে ওদের ইচ্ছে মতো ভ্রমের মধ্যে রেখে নিজের কাজ করিয়ে গেছে, যেমন টমির মাধ্যমে স্ট্যানলি ও এমাকে হত্যা আর অবশেষে নিজেকে স্যাক্রিফাইস। এই হ্যালুসিনেশনের প্রমাণ আরও 2টো জায়গায় পাওয়া যায়। অস্টিন বেসমেন্ট থেকে বেরোনোর চেষ্টা করার সময় তার মুখে রক্ত লেগেছিল, কিন্তু মারা যাওয়ার পর মুখে কোনো রক্ত লেগে থাকতে দেখা যায় না, কারণ পড়ে যাওয়ার পর অস্টিনের হ্যালুসিনেশন কেটে যায়, যেটা বোঝাচ্ছিল রিয়েল টাইমে ওদের সাথে এমন কোনো ঘটনা ঘটেইনি। এছাড়াও বৃষ্টি না হওয়ার প্রমাণ পাওয়া যায়। যখন সকালে শেরিফ আসলে বাইরে কোনো বৃষ্টি বা কাদা কিছুই নজরে পড়ে না। এর সাথে আছে আরও একটা সম্ভাবনা, গল্পের আসল ভিলেন জেন কখনোই ছিল না। আমরা জানি যে কোনো অশুভ শক্তির কাছে মানবদেহ একটা জাস্ট ফাঁকা কলসির মতো, যেটাকে তারা ব্যবহার করে কার্যসিদ্ধি করার জন্য। তেমনি হলওয়ে মিররে প্রথম যে কালো অবয়ব দেখা যায় সেইটাই ছিল আসল কালপ্রিট বা অশুভ শক্তি, যা 1693 সালে জেনের উপর ব্ল্যাক ম্যাজিক করার পর তার শরীরে উপবিষ্ট হয়, যাকে টমি নিজেও 2বার দেখেছিল। গল্পে জেনকে একটা লাশ হিসেবে দেখানো হলেও টমি যখন তার শরীর কাটছিল বা লাংস হার্ট একে একে বের করছিল তখন প্রত্যেকবার জেনের মুখের অভিব্যক্তি দেখানো হয়, যা প্রমাণ করছিল সে প্রতিটা যন্ত্রণা শুরু থেকেই অনুভব করছে। জেনের বডি যেমন সবাইকে রহস্যের মায়াজালে আবৃত করে টমি ও অস্টিনকে হ্যালুসিনেশনে রেখেছিল, তেমনি এই গল্প দর্শকদেরও শুরু থেকে শেষ অবধি ভ্রমের মধ্যে রাখে। আর হয়তো এইভাবে সত্যি মিথ্যের মায়াজালে অভিশপ্ত জেনের বডি তার পরবর্তী শিকার খুঁজে নেবে।